লেখিকা সাগরিকা ভট্টাচার্যের খোঁজ। একটা 20 ফুট বাই 22 ফুটের ঘর, খুব ঝাঁ চকচকে না হলেও বেশ সাজানো গোছানো বলাই যায়। 6 ফুট বাই 7 ফুটের বক্স খাটে মখমলের চাদর পাতা, কাছেই রাখা রয়েছে একটা টেবিল, তার ওপর রাখা সেরামিকের দামি নকশা করা ফুলদানিতে গোলাপি রঙের অর্কিড আর লাল টুকটুকে রঙের গোলাপ রাখা রয়েছে। তার পাশেই রাখা রয়েছে একটা ওয়াইনের বোতল আর দুটো কারুকাজ করা কাচের গ্লাস। খাটের আরেক পাশে রয়েছে একটা লম্বা ল্যাম্পশেড, তার হলুদ আলো ঘরটাকে আরও মায়াবী করে তুলেছে। ঘরের এক কোণে একটা ছোট সোফা, একটা মিডিয়াম সাইজের ওয়ার্ড্রোব, দেওয়ালে সিলিং করে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম, তাতে হালকা মিউজিক বাজছে। খাটের ওপর বিক্ষিপ্তভাবে পড়ে আছে কিছু জিনিস, যেমন ল্যাপটপ, মোটা ফ্রেমের চশমা, একটা ফাইল, একটা পেন। খাটের এক কোণায় গুটিসুটি মেরে বসে তন্দ্রা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এটা দেবারতীর ঘর, দেবারতী চট্টোপাধ্যায়, এখনকার সময়ের একজন স্বনামধন্য লেখিকাও বটে। দেবারতীর সাথে তন্দ্রার আলাপ ওদের কলেজে, যদিও আজ 1.5 বছর হলো সিভিল নিয়ে পাস আউট হয়ে গেছে তন্দ্রা, তবুও এখনও কলেজের সব স্যার ম্যাডামরাই তন্দ্রাকে খুব ভালোবাসেন। কলেজের যে কোনো প্রোগ্রামেই এখনও ডাক আসে ওর। ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি তন্দ্রা ভালো নৃত্যশিল্পীও বটে। ভারতনাট্যম নিয়ে নানা রকম চর্চা করেছে সে। ছোটোখাটো গোছের তন্দ্রা সুন্দরীও বেশ। এরকমই একবার তন্দ্রাদের কলেজ প্রোগ্রাম ছিল। তন্দ্রা বরাবরের মতোই গিয়েছিল স্যার ম্যাডামদের অনুরোধে। তন্দ্রা স্যার ম্যাডামের এই মনে রাখা ভালোবাসাটাকে পরম সৌভাগ্য মনে করে। ওর ওপর ছিল পুরো নাচের গ্রুপের দায়িত্ব। ওরা পুরো টিম ওয়ার্ক করেছে কদিন ধরে। আজ সে নৃত্য পরিবেশন করার দিন। যথারীতি সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল তন্দ্রা আর ওর টিম। হাততালিতে ফেটে পড়ছে গোটা কলেজ চত্বর। এরপরে ছিল পুষ্পস্তবক দিয়ে গণ্যমান্য ব্যক্তিদের বরণ করে নেবার পালা। কলেজের প্রিন্সিপাল ডাক্তার জাকির চৌধুরী বললেন, এবার বিখ্যাত লেখিকা দেবারতী চট্টোপাধ্যায় মহাশয়াকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদেরই কলেজের প্রাক্তন ছাত্রী তন্দ্রা রায় মুখার্জি। তন্দ্রা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এই সেই স্বনামধন্য লেখিকা দেবারতী চট্টোপাধ্যায়, যার বইও ক্লাস 9 থেকে পড়ে আসছে। ওর সবচেয়ে প্রিয় লেখিকা। রোম্যান্টিক গল্প, কবিতা, উপন্যাস আর ভূতের গল্পগুলো চমৎকার লেখেন। আজ তাকে সম্বর্ধনা দেওয়ার এমন একটা সুযোগ পাবে ভাবতে পারেনি তন্দ্রা। মঞ্চে উঠেই এক ঝলক দেখে নিল। পরনে হাতে বোনা সুতোর কাজের সুতির শাড়ি, ম্যাচিং ব্লাউজ, এলোমেলো কোকড়ানো লম্বা একমাথা চুল পিঠের ওপর খোলা অবস্থায় রয়েছে মা দুর্গার মতো। শাড়ির সাথে ম্যাচিং মাঝারি আকারের কালো টিপ, ঠোঁটে কফি কালারের ম্যাট লিপস্টিক, কানে গলায় বিভিন্ন কড়ি কাজের গহনা, মুখে হালকা মার্জিত মেকআপের টাচ, শরীরে ব্যবহার করা পারফিউমের গন্ধ পরিবেশটাকে আরও স্নিগ্ধ করে তুলছে। চোখের চাহনি আর ঠোঁটের পরতে লেগে থাকা হাসি দেবারতীকে যেন আরও শতগুণ সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। তন্দ্রা কাছে গিয়ে হাতে পুষ্পস্তবকটা তুলে দিয়ে, গলায় উত্তরীয় পরিয়ে, সম্বর্ধনা দিয়ে পায়ে টুক করে একটা প্রণাম করে নিল। মৃদু হেসে মাথায় একটা হাত রাখলেন দেবারতী। কলেজেরই অফিস ঘরে গেস্টদের বসার ব্যবস্থা করা হয়েছিল। দেবারতীও বসে রেস্ট নিচ্ছিলেন। মাঝে মাঝে স্যার ম্যাডামদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে নিজের মোবাইল ফোনটা চেক করে নিচ্ছিলেন। অনেক ছাত্রছাত্রীরাই এসে দেখা করে অটোগ্রাফ নিয়ে যাচ্ছিল দেবারতীর। তন্দ্রা অনেকক্ষণ থেকে ভাবছিল দেবারতীর সাথে দেখা করবে। সাহস করে তাই ঢুকেই পড়ল। সকলকে প্রণাম জানিয়ে দেবারতীর সামনে একটা ছোট্ট ডায়েরি বাড়িয়ে দিয়ে অটোগ্রাফ চাইল তন্দ্রা। তারপর বলতে লাগলো কবে থেকে সে দেবারতীর লেখা পড়ছে, কোন কোন লেখা বেশি ভালো লাগে, এইসব নানান কথা। দেবারতী ডায়েরিটা হাতে নিয়ে তন্দ্রার দিকে একবার তাকিয়ে মৃদু হেসে সাইন করে দিলেন।
তুমিও অনেক ভালো নাচ করো তন্দ্রা। আই লাইক ইউর ডান্স। দেবারত্রীর এমন কথায় আবেগপ্রবণ হয়ে পড়ে তন্দ্রা। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল তন্দ্রা। দেবারতীও বেরিয়ে গেলেন, কারণ ওর অন্য আরেকটা প্রোগ্রামে যাওয়ার ছিল তখনও। তারপর কেটে গেছে কয়েকদিন। একদিন সকালবেলা তন্দ্রা সোশ্যাল সাইটে দেবারতীর পেজে গিয়ে ওর একটা লেখা লাইক করে কমেন্টও করে। দেবারতীর লেখার অনেক প্রশংসা করে। ওর পেজটা দেখতে দেখতেই মায়ের ডাক পড়ে, তনু খেতে আয়। তন্দ্রা উঠে নেট অফ করে খেতে চলে যায়। এসে অনলাইন হয়েই চোখ কপালে ওঠে তন্দ্রার। দেবারতী তন্দ্রার কমেন্ট লাইক করেছে, রিপ্লাই করে থ্যাঙ্কসও বলেছে। আরেকটা ব্যাপার দেখে আরও অবাক হয় তন্দ্রা। যেখানে লেখা ছিল ইনবক্স দেখো, আনন্দে আত্মহারা হয়ে ইনবক্স ওপেন করে চমকে ওঠে তন্দ্রা। দেবারতীর মেসেজ, সঙ্গে ফোন নম্বর। নম্বরটা অ্যাড করতেই হোয়াটসঅ্যাপে ভেসে ওঠে দেবারতীর ফটো। তারপর প্রায় চলতে থাকে বাক্যালাপ। তারপর ঠিক হয় একদিন তন্দ্রা দেবারতীর বাড়ি যাবে, তারপর জমিয়ে আড্ডা হবে। তাই আজ কথা বলতেই ওরা মুখোমুখি। ঘরের প্রতিটা কর্নারই বলে দিচ্ছে দেবারতী যথেষ্ট গোছানো একটা মানুষ। তন্দ্রার এই ব্যাপারটা বেশ ভালোই লাগলো। আসলে তন্দ্রা একেবারেই গোছানো নয়, তবে তার মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন সব কিছু। তন্দ্রা এখানে এসেছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনো দেবারতীর কোনো পাত্তা নেই। অথচ তন্দ্রাকে সে বিকেল 5টায় আসতে বলেছে, আর এখন বাজে পাক্কা 5:30। দেবারতীর বাড়ির কাজের লোক সবিতা গেট খুলে তন্দ্রাকে এই ঘরটায় বসতে বলেছিল দেবারতী নাকি বলে গেছে তন্দ্রাকে যেন এই ঘরটায় বসতে দেওয়া হয়। এটা দেবারতীর বেডরুম। অনেকক্ষণ ধরে বসে আছে তন্দ্রা। সবিতা একবার তাকে চা অফার করেছিল, তন্দ্রাই নেয়নি। এবার সত্যি খুব বিরক্ত লাগছে তন্দ্রার। এভাবে একা একা বসে থাকা যায় নাকি? একটু বাদেই ক্যাচ করে শব্দ করে দরজাটা খুলে গেল। সাদা ঘিচার ওপর মুগার কাজের শাড়িতে মোহময়ী লাগছে দেবারতীকে। ঘরে ঢুকেই ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে সরি সরি বলতে বলতে এগিয়ে গেল তন্দ্রার দিকে। তন্দ্রা সবে পা ছুঁয়ে প্রণাম করতে যাবে দেবারতীকে, তার আগেই দেবারতী এক ঝটকায় কাছে টেনে জড়িয়ে ধরল তন্দ্রাকে। তোমার জায়গা পায়ে নয়, আমার বুকে। দেবারতীর কথায় খানিক থমকে গেল তন্দ্রা। আবার মনে মনে কেমন একটা গভীর ভালোবাসা মাখামাখি হয়ে এক হয়ে গেল। আই এম সো সরি তন্দ্রা। আসলে আজ হঠাৎই একটা প্রোগ্রাম চলে এসেছিল, আবৃত্তি করার অনুরোধ ছিল। আমি খুব এড়িয়ে যাবার চেষ্টা করেছিলাম জানো, কিন্তু কি করব বলো, পার্টিগত ব্যাপারে বেশি না করা যায় না। জানোই তো সব, আর কি বলবো তোমায়। তন্দ্রা মাথা নিচু করে মৃদু হেসে বলল, ঠিক আছে ম্যাডাম, ওটা কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধা হয়নি। না না, কি যে বলো তুমি, প্রায় আধ ঘন্টা তোমাকে ওয়েট করতে হলো। যাই হোক, সবিতা তোমাকে চা কফি কিছু দিয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যস্ত হবেন না ম্যাডাম, উনি আমাকে চা অফার করেছিলেন, আমিই নেয়নি। ও আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে আমি একটু চেঞ্জ করে নিই। তুমি ততক্ষণে এই ম্যাগাজিনটা পড়ো, এটা এই মাসেই প্রকাশিত হয়েছে ত্রিকাল পাবলিকেশন থেকে। বলেই ড্রয়ার থেকে একটা ম্যাগাজিন বের করে তন্দ্রার দিকে এগিয়ে দিল দেবারতী। তারপর ওয়ার্ড্রোব থেকে একটা হালকা গোলাপি রঙের ইনার আর একটা নেটের হাউসকোট বের করে পাশের রুমে চলে গেল। যাওয়ার সময় তন্দ্রার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জাস্ট 5 মিনিটস। একটু পরেই ফিরে এলো দেবারতী। একেবারে সাদা মাটা ভাবে, মুখে মেকআপের চিহ্ন মাত্র নেই, তাও কি অসম্ভব চকচকে স্কিন। চোখে তখনও হালকা কাজল স্মাজ করে আছে। লিপস্টিক না লাগিয়ে ঠোঁটটা কত সুন্দর লাল। তন্দ্রা হা করে তাকিয়েছিল দেবারতীর দিকে। কি হলো, কি দেখছো? দেবারতীর এই কথায় একটু লজ্জা পেয়ে যায় তন্দ্রা। আমতা আমতা করতে থাকে। না না, কই কিছু না তো। মনে মনে খুব লজ্জা পায় সে। বলো, কি নেবে, ওয়াইন নাকি লেমন জুস? এবার একটু অবাক হয় তন্দ্রা। দেবারতী চট্টোপাধ্যায় তাকে ওয়াইন অফার করছে। আবার মনে মনে ভাবে, এতে এত আশ্চর্য হওয়ার কি আছে, ওনারা হলেন নামি দামি মানুষ, এটা তো এনাদের কাছে খুবই নর্মাল একটা ব্যাপার। অযথা এটাকে সে বাঁকা চোখে কেন দেখছে?
খানিকক্ষণ চুপ করে থেকে তন্দ্রা বলল, আমি লেমন জুস নেব ম্যাডাম। একটু মৃদু হেসে দেবারতী বলল, কেন, ওয়াইন চলে না বুঝি? না, মাথা নামিয়ে উত্তর দিল তন্দ্রা। বেশ তো, একবার নিয়েই দেখো, আই হোপ তোমার ভালো লাগবে। এবার আর না করতে পারল না তন্দ্রা, শুধু মৃদু স্বরে বলল, আচ্ছা। দুটো গ্লাসে ওয়াইন ঢেলে একটা গ্লাস এগিয়ে দিল তন্দ্রার দিকে। আরেকটা গ্লাস নিয়ে চিয়ার্স বলে এক চুমুকে শেষ করে ফেলল দেবারতী। তন্দ্রা তখনও ঠোঁটে ছোঁয়ায়নি গ্লাসটা, সে আগে কখনো এসব খায়নি। তন্দ্রার বাড়ির অবস্থাও যথেষ্ট ভালো, কিন্তু তাই বলে এতটা মডার্ন নয় কেউ। আর তন্দ্রাও কখনো কারোর সাথে এসব খায়নি কোনো কালেই। কি হলো, এনি প্রবলেম তন্দ্রা? দেবারতীর কথায় চমকে ওঠে তন্দ্রা। না, কিছু না। তাহলে খাও, অসুবিধা কোথায়? আচ্ছা এসো, আমি তোমাকে খাইয়ে দিই, এসো আমার কাছে। তন্দ্রা জানে না কি জাদু আছে দেবারতীর চোখে, ও যেন বাধ্য পুতুল হয়ে যায় ও চোখে তাকালেই। দেবারতী গ্লাসটা তন্দ্রার ঠোঁটে ছোঁয়াতেই পুরো ওয়াইনটা চৌচো করে খেয়ে নিল তন্দ্রা। দেবারতী মৃদু হেসে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল মাই ডিয়ার। তন্দ্রা আগেই খাটের এক কোণে বসেছিল, এবার দেবারতী ওর কাছাকাছি চলে এসেছে। কি হয়েছে তন্দ্রা, বলো আমায়, শরীর খারাপ লাগছে? বলেই চকাম করে একটা চুমু খেলো ঠোঁটে। তন্দ্রা এবার সত্যি একটু ঘাবড়ে গেল। কি হচ্ছে এগুলো? সত্যি তন্দ্রার কেমন শরীর খারাপ লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, আবার একটু ভালোও লাগছে। নেশার চোখে দেবারতীকে যেন অপ্সরা মনে হচ্ছে তন্দ্রার। আমি সত্যি আপনার খুব বড় ফ্যান ম্যাডাম। হুম, ওসব আপনি আজ্ঞে নয়, আর ম্যাডাম ট্যাডামও চলবে না, জাস্ট কল মি দেবারতী অর দেবী, ওকে? তন্দ্রাকে কথাগুলো বলতে বলতে নিজের জন্য আরও এক প্যাক ওয়াইন ঢালল দেবারতী। তারপর আবারও এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে ফেলল। তুমি আর খাবে না দেবী, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। না তন্দ্রা, প্লিজ আমাকে খেতে দাও, আমার ভেতরে অনেক অনেক জ্বালা যন্ত্রণা, তুমি বুঝবে না। যেমন বাইরে থেকে দেখে কেউ বোঝে না, সবাই শুধু আমার চাকচিক্য দেখে, আমার অ্যাটিটিউড দেখে, কিন্তু ভেতরের ক্ষত বিক্ষত মানুষটাকে কেউ দেখতে পায় না তন্দ্রা, কেউ না। বলতে বলতে চোখে জল চলে আসে দেবারতীর। এ কি দেবী, তুমি কাঁদছো? প্লিজ কেঁদো না, এই তো আমি আছি, আমি শুনবো তোমার সব কথা, তোমার না বলা না লেখা কথাগুলো তুমি আমাকে বলবে, কেমন? সত্যি সত্যি তুমি শুনবে তন্দ্রা? হ্যাঁ, আমি শুনবো, তোমার সব না বলা কথা শুনবো দেবী। গায়ের হাউস কোটটা খুলে খাটের এক পাশে রেখে গুটিসুটি মেরে তন্দ্রার কোলে মাথা রেখে শোয় দেবারতী। আহ, কি আরাম! কতদিন এভাবে কারো কোলে মাথা রেখে ঘুমায়নি জানো তন্দ্রা? শেষ বোধহয় বছর পাঁচেক আগে মায়ের কোলে মাথা রেখে শুয়েছিলাম, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমার। তারপর তো মাও বর্দার কাছে কানাডায় চলে গেল, তখন বর্দার ছেলে হলো, বেশ মাও নাতিপুতি মানুষ করতে ব্যস্ত হয়ে গেল। অবশ্য সঞ্জু খুব আদর করতো আমাকে, কিন্তু কথাই আছে না, সুখ কপালে বেশি দিন টেকে না। আমারও তাই হলো। আমি ঠিক বুঝলাম না দেবী, কে সঞ্জু, আর কেনই বা তোমার সুখ কপালে টিকলো না? সঞ্জু মানে সঞ্জীব চৌধুরী, আমার ফার্স্ট হাজবেন্ড। ওর সাথে আমার বিয়েটা একটা অ্যাক্সিডেন্টালি হলেও ও আমার জীবনটা আমূল বদলে দিয়েছিল। তখন আমি সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছি, স্টুডেন্ট হিসেবে বরাবরই আমি ভালো। এক বিয়ে বাড়িতে ওর সাথে আমার আলাপ। ও বয়সে অনেকটাই বড় ছিল আমার থেকে, কিন্তু কোথাও যেন কথা বলে আমার ওকে অন্যরকম মনে হয়েছিল। আমার এক বন্ধুর মারফত আলাপ, কথা হতো মাঝে মধ্যে। তারপর হঠাৎই একদিন আমার বাবার ব্যবসায় প্রচণ্ড লস হয়ে যায়। আমাদের গাড়ি বাড়ি সব তখন ব্যাংক নিলাম করে দিচ্ছে। আমরা তখন ভীষণ রকম অসহায়। বরদা সব শুনে কিছু টাকা পাঠালো বটে, কিন্তু তাতে কদিনই বা চলতো আর। বাবা শোক সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক হয়ে প্যারালাইজড হয়ে গেল। মা আর আমি আর আমার অসুস্থ বাবা, দাদার দেওয়া টাকায় কোনো রকম পেটটাই চলতো। বাবার ট্রিটমেন্ট আর হচ্ছিল না। তখনই সঞ্জু আমার জীবনে দেবদূতের মতো এসে হাজির হয়। আমার বাবার চিকিৎসা, আমাদের দেখাশোনা, আমার পড়ার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল ছেলেটা। লেখালেখি করার আমার ছোটবেলার অভ্যেস,
আমার ডায়েরিটা একদিন সঞ্জুর হাতে পড়ে। ওর জোড়াজুড়িতেই আমি আবার শক্ত হাতে কলম ধরি। খুব তাড়াতাড়ি নিজের পরিচিতি গড়ে ওঠে। একদিন সন্ধ্যার সময় আমি ব্যালকনিতে বসে আছি। এমন সময় সঞ্জু এসে বলল, একটা কথা ছিল। আমি বললাম, হ্যাঁ বলো। ও তখন ওর জীবনের অনেক কথাই আমাকে বলল। কিভাবে ও আজকের সঞ্জীব চৌধুরী হয়েছে, কি করে ওর গার্লফ্রেন্ড মনীষাকে হারিয়েছে, এবং মন্দিরে ওদের বিয়ের কথাও বলেছিল। তারপর আমার হাতটা চেপে ধরে জানতে চেয়েছিল আমি সারা জীবন ওর সঙ্গে থাকবো কিনা। সেদিন কেন জানি না মনে হয়েছিল ওকে আমার খুব দরকার। বেশ হ্যাঁ বলে দিলাম। মাত্র 4 দিনের মধ্যে আমাদের বিয়ের পাকা কথা, আর তারপর বিয়েও হয়ে যায়। বিয়ের পর বছর 2 ঠিকঠাকই ছিল সব। খুব ভালোবাসতো সঞ্জু আমাকে, কিন্তু সুখ কপালে স্থায়ী হলো না। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমি সঞ্জুকে হারালাম। ঠিক তার পরের বছরই বাবাকে হারালাম। তখন আমি দিশেহারা। কি করব না করব বুঝে উঠতে পারছিলাম না। কলমটাকে নিজের সবটুকু দিয়ে আঁকড়ে ধরলাম। এতটা বলে একটু উঠে বসলো দেবারতী। তন্দ্রা খেয়াল করলো দেবারতীর চোখের জলে তার জিন্সের প্যান্টটা ভিজে গেছে। তন্দ্রা যেন কোথাও খুব কষ্ট হচ্ছিল দেবারতীর জন্য। এক হাতে দেবারতীর মুখটা তুলে ওর বন্ধ চোখের পাতায় আলতো করে চুমু খেয়ে জড়িয়ে ধরলো তন্দ্রা দেবারতীকে। দেবারতীও যেন ঠিক এটাই চাইছিল। ও 2 হাত দিয়ে বুকের কাছে টেনে নিল তন্দ্রাকে। খানিকক্ষণ এভাবে থাকার পর তন্দ্রায় নীরবতা ভাঙল। তারপর কি হলো দেবী, বলো আমাকে। দেবারতী আস্তে আস্তে চোখ খুলে একবার দেখলো তন্দ্রার মুখটা কি মায়া ভরা মুখ মেয়েটার। আচ্ছা তন্দ্রা, তুমি তো নিজের সম্পর্কে কিছুই বললে না আমায়। আমার সম্পর্কে? আমার সম্পর্কে আর কি বলবো তোমাকে দেবী। আমি বাবা মায়ের একটি মাত্র মেয়ে। ছোট থেকে পড়াশোনার নাচ নিয়ে বড় হয়েছি। বাবা মায়ের খুব আদরের মেয়ে আমি। বলেই একটু লাজুক হাসি হাসলো তন্দ্রা। সিভিল নিয়ে পাস আউট হয়ে এখন চাকরি খুঁজছি। জানো দেবী, আমার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসে গো। একবার আমার তখন বছর 16 বয়স হবে। আমার জ্বর হয়েছিল, সঙ্গে প্রচণ্ড মাথার যন্ত্রণা। সে কিছুতেই সারে না। তখন আমি বাবা মাকে দেখেছিলাম খুব কাছ থেকে। কোনো বাবা মা তার সন্তানের জন্য কতটা চিন্তিত হতে পারে। আবারও একটু হাসলো তন্দ্রা। সত্যি দেবী, আমার বাবা মা ছাড়া আমার গোটা জগৎটাই অন্ধকার আমার কাছে। একদম ঠিক বলেছ তন্দ্রা। যেমন একজন সন্তানের বাবা মা ছাড়া তার জগৎ অন্ধকার, ঠিক তেমনি একজন মায়ের কাছে তার সন্তানই তার সব, তার জীবন। অনুরতিকে হারিয়ে আমি আজও মরে বেঁচে আছি তন্দ্রা। ডুকরে কেঁদে ওঠে দেবারতী। অনুরতি? কে অনুরতি দেবী? তোমার কেউ আপনজন বুঝি? হ্যাঁ, আমার পরম আপনজন সে, আমার মেয়ে, আমার জীবন। আমি ওকেও হারিয়েছি তন্দ্রা। সে কি, তোমার মেয়েও আছে? কোথায় সে দেবী? আমার আর সঞ্জুর ভালোবাসার চিহ্ন অনুরতি, আমার মেয়ে। কিন্তু আমি ওকেও হারিয়েছি। সবই আমার কপাল তন্দ্রা। কিন্তু কিভাবে কিভাবে হারিয়ে গেল অনুরতি? আমাকে সব বলো দেবী, আমি সব জানতে চাই, প্লিজ বলো। আমি তোমাকে সব বলবো তন্দ্রা। তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? নিশ্চয়ই দেব দেবী। দেবারতী আবারও মুখ গজে তন্দ্রার কোলে একটু ফুপিয়ে উঠে আঁকড়ে ধরে তন্দ্রাকে। সঞ্জুকে হারানোর 1.5 মাস পর জানতে পারি আমি মা হতে চলেছি। সবাই বলল বাচ্চাটা নষ্ট করে দিতে, কারণ তখন সঞ্জু আমার জীবনে নেই। আর একা একটা বাচ্চার দায়িত্ব নেওয়া অনেক কঠিন কাজ। সবাই বলল নতুন করে জীবন শুরু করতে, কিন্তু আমি তা করতে চাইনি। তারপর আমার অনুরতির জন্ম হয়। মিষ্টি ফুটফুটে একটা মেয়ে, ঠিক যেন স্বপ্নের রাজকন্যা। ওর সঙ্গেই আমার জীবন কাটতে লাগলো নিজের ছন্দে। আমি আর আমার অনুরতি, আমাদের মা মেয়ের সাজানো একটা ছোট্ট পৃথিবী। দেখতে দেখতে অনুরতি 1.5 বছরের হয়ে উঠল। আমিও ব্যস্ত হয়ে পড়লাম নিজের কাজের জগতে। আমার মাই অনুরতির দেখাশোনা করত। হঠাৎই মায়ের শরীর খারাপ হতে লাগলো। মায়ের পক্ষে অনুরতির খেয়াল রাখাটা মুশকিল হয়ে পড়ল। ওদিকে আমি একা সবটা সামলাতে হিমশিম খাচ্ছি। ছোট্ট অনুরতি একা হয়ে পড়ছিল। তখনই এক প্রোগ্রামে আমার সাথে পরিচয় হয় শ্রীজাত গুহ রায়ের। ও ছিল পেশায় একজন চাইল্ড স্পেশালিস্ট।
আলাপ করে খুব ভালোই লাগলো। খুব ভালো মনের মানুষ শ্রীজাত। বন্ধুত্ব বাড়লো, সম্পর্ক এগোলো। অনুরতিকে নিয়ে কোনোদিনই শ্রীজাতর কোনো অসুবিধা ছিল না। আর আমার বাড়িতেও মা বাবা সবাই চাইছিল আমার সাথে শ্রীজাতর সম্পর্কটাকে একটা পরিণতি দিতে। অবশ্য শ্রীজাতর পরিবারকে আমি সেভাবে কোনোদিনই চিনতাম না। ওই যা ওর মা মামিকেই দেখেছিলাম। শ্রীজাত বলেছিল ওর মা বাবা নেই, ও মামা মামির কাছেই মানুষ। ওইটুকুই, এর বেশি কাউকে তেমন চিনতামই না। দুই বাড়ির মতামত মেনে আমাদের কোর্ট রেজিস্ট্রি করে বিয়ে হয়। শুরুতে সবটাই ঠিক ছিল, কিন্তু আস্তে আস্তে অনুরতির প্রতি শ্রীজাতর ব্যবহার বদলাতে লাগলো। একটাই কথা, অনুরতি ওর বাচ্চা নয়, তাই ওর নিজের একটা বাচ্চা চাই। আর আশ্চর্য হলো, এই পুরো ব্যাপারটায় ওর মামা মামি সায় ছিল। সেটা ছিল অনুরতির 2 বছরের জন্মদিন। সকাল থেকে আমি নিজের হাতে গোটা ঘরটা সাজিয়েছিলাম অনুরতির জন্য। হঠাৎই শ্রীজাত এসে বলল ও নিজে পছন্দ করে অনুরতির জন্য কেক আর টেডি কিনবে। বিশ্বাস করো তন্দ্রা, আমার খুশির অন্ত ছিল না সেদিন। শ্রীজাত অনুরতিকে কোলে নিয়ে চলে গেল। ভাবতে পারিনি ওটাই শেষ দেখা ছিল। আমি স্বপ্নেও ভাবিনি আমার ছোট্ট অনুরতিকে আমি আর কখনো দেখতে পাবো না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, শ্রীজাত আর ফিরল না। আমি ফোনের পর ফোন করলাম, শ্রীজাতর কোনো খোঁজ পেলাম না। থানায় খবর দেওয়া হলো, শ্রীজাতর খোঁজ পেলে অনুরতির কোনো খোঁজ আর পেলাম না। পুলিশের জেরায় শ্রীজাত বলেছিল অনুরতিকে দাঁড় করিয়ে ও গিফট কিনছিল, তখনই নাকি অনুরতি কোথাও চলে যায়। ও নাকি সারাদিন ওকেই খুঁজছিল। যদিও পুলিশ কেউ কোনো প্রমাণ দিতে পারেনি, ওর জেল হয়। আমিও ডিভোর্স দিই শ্রীজাতকে। তারপর কত খুঁজেছি আমার মেয়েটাকে, কিন্তু কোথাও আর খুঁজে পাইনি আমার অনুরতিকে। হাউ হাউ করে কাঁদতে থাকে দেবারতী। তারপর কেটে গেছে এতগুলো বছর। আজ যদি আমার অনুরতি আমার কাছে থাকতো, হয়তো তোমারই মতো হতো। জানো তন্দ্রা, আমি আজও আমার অনুরতির জন্য পুজো দিই। রোজ ওর দীর্ঘায়ু কামনায় ভগবানকে বলি ও যেখানেই থাক যেন খুব ভালো থাকে। সত্যি দেবী, আজ বুঝলাম সব হাসি মুখের পেছনের গল্পটা সব সময় খুশির নাও হতে পারে। তবে তুমি আর একা নাও, আমি আছি তো। আজ থেকে তুমি আমার কাছে সব বলবে, কেমন? দুজনেই দুজনকে আরো একবার জড়িয়ে ধরে। অদ্ভুত একটা ভালো লাগা অনুভব করে দুজনেই। বেশ, তবে আজ আমি আসি দেবী, অনেক রাত হলো, মা বাবা চিন্তা করবেন নইলে। আচ্ছা এসো, আমার ড্রাইভার তোমাকে তোমার বাড়ি ছেড়ে দেবে। আজ তো কথায় কথা ডিনারটাই হলো না, আমি ওটা প্যাক করে দিচ্ছি, কিন্তু কাল তোমাকে আসতেই হবে। কাল আমার একটা স্পেশাল দিন তন্দ্রা। তাই? কি আছে কালকে? হুম, ওটা কালই বলবো বলে একটু মুচকি হাসে দেবারতী। কিন্তু কাল তো আমার আসা হবে না দেবী। কিন্তু কেন তন্দ্রা? আসলে কাল আমার জন্মদিন। আর হ্যাঁ, কাল তোমারও নিমন্ত্রণ রইল, আসতে হবে, কিন্তু আমি কোনো না শুনবো না। কিন্তু কাল তো আমারও একটা স্পেশাল দিন তন্দ্রা। ওই দিন আমি কোথাও যাই না। আই অ্যাম সো সরি তন্দ্রা, অন্য কোনো দিন যাব, প্লিজ কিছু মনে করো না। তুমি আসবে না দেবী? আমি কিন্তু তোমার পথ চেয়ে থাকবো। আসি। তন্দ্রা শোনো, শোনো তন্দ্রা, আমি। বাকি কথাগুলো আর বলা হলো না দেবারতীর। গাড়িতে উঠে হাওয়ায় মিলিয়ে গেল তন্দ্রা। দেবারতীর চোখ ছলছল করে উঠল। কাল তো অনুরতিরও জন্মদিন। এই দিনে তো দেবারতী কোথাও যায় না, কিন্তু মেয়েটা এমন করে বলল। ছোট্ট অনুরতির ফটোর সামনে একটা কেক, 21টা মোমবাতি জ্বলছে। আজ অনুরতির 21 বছর পূর্ণ হলো যে। আবারও অন্ধকার ঘরের এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দেবারতী। মোবাইলটা এক নাগাড়ে বেজেই চলেছে। তন্দ্রা কলিং। নিজেকে সামলে চোখ মুখে জল দিয়ে নিজের ঘরে এলো দেবারতী। ফোনটা হাতে নিয়ে দেখল 33টা মিসড কল, সবই তন্দ্রার। 5টা মেসেজ। তুমি যদি আজ না আসো, তাহলে আমি আর কখনো তোমার কাছে যাব না। মেসেজটা দেখে এত কষ্টের মধ্যেও একটু হেসে ফেলল দেবারতী। পাগলি মেয়ে। দেবারতী খুব সুন্দর দেখে একটা আংটি কিনল আর এক বাক্স চকোলেট। দরজায় বেলটা বাজতেই তন্দ্রাই দরজাটা খুলল। তারপর লাফিয়ে গিয়ে জড়িয়ে ধরল দেবারতীকে। আমি জানতাম তুমি আসবে,
ঠিক আসবে। তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারবে না আমি জানতাম দেবী। মা, ও মা, বাবা, দেখো কে এসেছে, স্বনামধন্য লেখিকা দেবারতী চট্টোপাধ্যায়। হুম, আমি তোমার দেবী, শুধু দেবী, বুঝেছ তন্দ্রা? বলে দেবারতী গালটা একটু টিপে দেয় তন্দ্রার। তন্দ্রার কাছে শুনেছি আজ নাকি আপনারও কি একটা স্পেশাল দিন ছিল। তন্দ্রার মা কুহুর কথায় আবারও চোখ ছলছল করে ওঠে দেবারতীর। হুম, আজ আমার মেয়ে অনুরতির জন্মদিন ছিল। আজও 21 বছরে পা দিল। ও মাই গড, কি মিল দেখুন! আজ কিন্তু তন্দ্রাও 21-এ পা দিল। একটু হেসে চোখের জলটা আড়াল করে নিল দেবারতী। এসো দেবী, আমি তোমাকে আমার ঘরটা দেখাই। বেশ, চলো। ছোট্ট একটা ঘর, ঠিক বাচ্চাদের ঘরের মতো সাজানো। সারা ঘরে টেডি আর বিভিন্ন ধরনের আর্ট ক্রাফট। সব খুব খুঁটিয়ে মন দিয়ে দেখছিল দেবারতী। হঠাৎই একটা ছবিতে চোখ আটকে যায় দেবারতীর। ছবিটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকেও। এই ছবি তুমি কোথায় পেলে তন্দ্রা? কোথায় আবার পাবো? এটা তো আমারই ছবি, আমার 2 বছর বয়সে তোলা। হেসে উত্তর দেয় তন্দ্রা। মাথা টলে যায় দেবারতীর। সামলাতে না পেরে ধপ করে বসে পড়ে খাটের উপর। কি হয়েছে দেবী, তোমার কি শরীর খারাপ লাগছে? তোমার মা কোথায় তন্দ্রা? কেন, কি হয়েছে বলো আমায় দেবী। তন্দ্রার আওয়াজ শুনে তন্দ্রার ঘরে আসে ওর মা। দেবারতী তন্দ্রাকে বাইরে যেতে বলে ওর মাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলুন, তন্দ্রা আপনার সন্তান? তন্দ্রার মা কুহু ঘাবড়ে যায়, আমতা আমতা করতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, আমাদেরই সন্তান। কেন, আপনি এসব জিজ্ঞেস করছেন দেবারতী? না, আপনি মিথ্যে বলছেন। বলুন, তন্দ্রা কে, কোথায় পেয়েছেন? প্লিজ কুহু দেবী, চুপ করে থাকবেন না। আপনার সত্য বলার ওপর এক মা তার সন্তানকে ফিরে পেতে পারে। খানিকক্ষণ চুপ করে থেকে চোখের জল মুছে কুহু উত্তর দেয়, হ্যাঁ, তন্দ্রা আমার সন্তান নয়। ওকে আমরা একটা অন্ধকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তখন ওর বছর 2 বয়স হবে। ওর মাথায় আঘাত লেগেছিল। আমি আর আমার হাজবেন্ড ওকে বাড়ি নিয়ে আসি, সুস্থ করে তুলি। তারপর ভেবেছিলাম থানায় সব জানাবো, কিন্তু ও যখন একদিন আমাকে মা বলে ডাকলো, আমি পারিনি ওকে ফিরিয়ে দিতে। একজন নিঃসন্তান মা যদি এভাবে কারো থেকে মা ডাক শোনে, সে কি করে তাকে দূরে সরিয়ে দিতে পারে বলুন দেবারতী? তারপর থেকে ও আমাদের কাছে আছে। ও আজও জানে না যে আমরা ওর কেউ নই। ও আমার মেয়ে কুহু, দেবারতী চট্টোপাধ্যায়ের মেয়ে অনুরতি চট্টোপাধ্যায়। ব্যাগ থেকে একটা ছবি বার করে দেবারতী। এই দেখুন, ঠিক 2 বছর বয়সে ও আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল। অনেক খুঁজেও ওকে সেদিন পাইনি। ভাবতে পারছি না আমার অনুরতি আজ আমার এত কাছে। দয়া করে ওকে কেড়ে নেবেন না দেবারতী। তন্দ্রাই আমাদের সব, আমরা বাঁচবো না ওকে ছাড়া। কাঁদতে থাকে কুহু। আপনি কাঁদবেন না কুহু, অনুরতিকে আমি আপনাদের থেকে কেড়ে নেব না। আজ আপনারা না থাকলে আমি আমার অনুরতিকে খুঁজে পেতাম না। কিন্তু একটিবার আমি অনুরতির মুখে মা ডাক শুনতে চাই কুহু। মা, তন্দ্রা, তুই? চমকে ওঠে কুহু। হ্যাঁ মা, আমি বাইরে থেকে সব শুনেছি। আচ্ছা মা, এক মায়ের যদি 2টো সন্তান হতে পারে, তবে একটি সন্তানের কি 2টো মা হতে পারে না? তুই ঠিক বলেছিস তন্দ্রা। তন্দ্রাকে জড়িয়ে ধরে কুহু। যা, তোর গর্ভধারিণী মায়ের কাছে যা তন্দ্রা। মা, বলে চিৎকার করে দেবারতীকে জড়িয়ে ধরে তন্দ্রা। দেবারতী পাগলের মতো তন্দ্রার গালে, চোখে, কপালে চুমু খেতে থাকে। অনুরতি, আরেকবার বল। মা। চোখের জলে ভেসে যেতে থাকে মা মেয়ের সব কষ্ট দুঃখ। এ যেন এক মেয়ের, এক মায়ের নতুন জন্ম হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।